ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে ১৫০ বছরের পুরনো কাঠের মোটা বিম কলামের একটা বিল্ডিং ছিল। ১৫০ বছর পর সেখানের কাঠগুলো ক্ষয় হতে শুরু করে। ক্যামব্রিজ ইউনিভার্সিটির আর্কিটেক্টরা হিসাব করে দেখলেন প্রতিটা কাঠের বিম বা কলাম রিপ্লেস করার জন্য অনেক অর্থের প্রয়োজন। তখন সেখানকার একজন জুনিয়র আর্কিটেক্ট বললেন, কিছু করার পূর্বে আমি এই বিল্ডিংটা নিয়ে কিছু পড়াশোনা করতে চাই। ঠিক কিছুদিন পর সেই জুনিয়র আর্কিটেক্ট ফিরে এসে বললেন, এটা খুব ভালো সময় যে আমরা বিল্ডিংটাকে নিয়ে জানতে শুরু করেছি। তার কারণ যে আর্কিটেক্ট ১৫০ বছর পূর্বে এই বিল্ডিংটাকে ডিজাইন করেছিলেন, ঠিক তিনিই একটা নির্দিষ্ট জায়গায় শুধুমাত্র এই বিল্ডিংটার জন্যই অসংখ্য ওক গাছ বনে গিয়েছিলেন। এই ছোট্ট একটা গল্প একজন আর্কিটেকচারের স্টুডেন্ট হিসেবে আমার চিন্তাধারা বদলে দেয়, যে আসলে সাস্টেইনেবিলিটি বলতে আমরা কি বুঝি। সাস্টেইনেবিলিটিকে আমরা 3টা প্যারামিটারে জাজ করতে পারি: ফিজিক্যাল, রেজিলিয়েন্ট আর অ্যান্টিসিপেটরি। ফিজিক্যাল হচ্ছে আমি আমার বিল্ডিংটাকে এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করলাম। রেজিলিয়েন্ট হচ্ছে আমার এলাকায় 3 ফিট বন্যা হয়, তাই আমি বিল্ডিংকে 4 ফিট উঁচু করে তৈরি করলাম, যাতে বর্তমান দুর্যোগকে সে মোকাবিলা করতে পারে। আর অ্যান্টিসিপেটরি হচ্ছে ঠিক এইখানেই আমরা আটকে যাই যে আজ থেকে 100 বছর পর গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে 8 ফিট বন্যা হতে পারে, বা নদীর গতিপথ পরিবর্তনের কারণে বন্যা নাও হতে পারে। তখন আমাদের 3 ফিট বন্যার জন্য করা ডিজাইন আর ওয়ার্ক করবে না। সো কিভাবে আমরা সাস্টেনেবিলিটির এই 3টে প্যারামিটারই ফুলফিল করতে পারি? সেই কারণে আমি আসলে ঢাকা সিটির সবচেয়ে আনসাস্টেনেবল একটা মার্কেট পছন্দ করি ডিজাইন করার জন্য, যেটা হচ্ছে গুলশান সিটি মার্কেট। এবং এটা হচ্ছে শুধুমাত্র মিডিয়াতে দেখা যায় তখনই যখন এটাতে আগুন লাগলো। কেন এই মার্কেটটাকে আমি সবচেয়ে আনসাস্টেনেবল বলছি, তার কারণ হচ্ছে এই মার্কেটে এই পাশে যে 5তলা ব্লকটা বিদ্যমান, একটা আমি নিজে একটা সার্ভে করি। সেই সার্ভেতে হচ্ছে মানুষকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি কি গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোরে বেশি শপিং এক্সপিরিয়েন্স পছন্দ করেন কিনা। তখন হচ্ছে প্রায় 53% মানুষ বলে যে হ্যাঁ, আমি আসলে গ্রাউন্ড ফ্লোর বা ফার্স্ট ফ্লোর এরিয়াগুলোতে শপিং পছন্দ করি। ঠিক এই ঘটনাটাই এই গুলশান একটা ডিসিসি মার্কেটে ঘটে, যে মানুষ আসলে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরে কেনাকাটার জন্য যায়, কিন্তু থার্ড ফ্লোর কিন্তু এই ফ্লোরগুলোতে মানুষ কেনাকাটার জন্য যাচ্ছেন। যেখানে যেটা হচ্ছে গুলশানের মতো এত বিশাল একটা ল্যান্ড জায়গায় যে দোকানগুলো বিদ্যমান, সেগুলো হচ্ছে অফিস বা গোদামে পরিবর্তিত হচ্ছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে একদম যে টপ ফ্লোরটা, সেটা হচ্ছে একটা গার্মেন্টসে পরিণত। সো এই জিনিসটা আসলে বা এই ছবিটা আমাদের ক্ষেত্রে খুব রেয়ার না। সবসময় এটাই ঘটে যে আসলে আর্কিটেক্ট একটা নিজস্ব চিন্তা ভাবনা করে ডিজাইনটা করছে, আর কাস্টমার বা অকুপেন্সের একটা নিজস্ব মডিফিকেশন থাকছে। সেই মডিফিকেশনটাও খুব বেশি প্রবলেম না, যদি না সেটা ইফেক্টিভ হয়। এখানে যেরকম উপরে যখন গার্মেন্টস শ্রমিকরা ঠিক ভোর 6টার সময় পিক আওয়ারে এখানে কাজের জন্য আসবে, তখন এই যে ছোট ছোট সিঁড়িগুলো আছে সেই সিঁড়িটা দিয়ে ঠিক সেরকম যখন হচ্ছে অফিস বন্ধ হবে বা ওদের কাজ শেষ হবে, তখন এই ছোট ছোট সিঁড়িগুলো দিয়ে ওরা নামবে। তো ওরা আসলে নিজেদের মতো মডিফিকেশন করছে ঠিকই, কিন্তু সেটা আসলে ইফেক্টিভ হচ্ছে না। তো আমি যদি একটু দেখবো যে আসলে আমার আর্কিটেক্টরা কিভাবে, বা একজন আর্কিটেক্ট স্টুডেন্ট হিসেবে আমরা আসলে ডিজাইন অ্যাপ্রোচটা কি, যে আসলে আমরা কোনো একটা যখন ডিজাইন করতে যাওয়া হয়, তখন আমরা প্রথমে ওই সাইটে বা ওই এলাকার মানুষদের ইন্টারাকশন জাজ করি, সেখানকার মানুষের চিন্তাধারা নেসেসিটি সেগুলো হচ্ছে বের করার চেষ্টা করি। দ্বিতীয়ত হচ্ছে যে প্রজেক্টটা করবো সেই প্রজেক্টটা নিয়ে একটা ভিশন তৈরি করি, যে আসলে এই প্রজেক্টের মাধ্যমে এই ধরনের আউটপুট আসা সম্ভব। আর তৃতীয়ত হচ্ছে আমরা কনস্ট্রাকশন ড্রয়িং করি বা কনস্ট্রাকশন তৈরি করি। তো এসিপিনে আঁকা ওই একজন আর্কিটেক্টের মধ্যে এই প্রসেসগুলো কোনোটাই লিনিয়ার না, এটা হচ্ছে একটা রেডিক্যাল প্রসেস। তার কারণটা হচ্ছে আমি কোনো একটা জিনিসকে ইন্টারাকশন জাজ করে একটা শেয়ার ভিশন তৈরি করে একটা জিনিসের কনস্ট্রাকশন করলাম। কনস্ট্রাকশন হওয়ার পরেও সেখানে যখন মানুষটা শুরু করবে, তখন সেখানে কিছু পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তনকে আবার দেখে আবার একটা শেয়ার ভিশন তৈরি করে আবার একটা ডিজাইন করার দরকার। সুতরাং আমরা যে ডিজাইন প্রসেসটা লিনিয়ারলি করছি, সেটা আসলে একটা রেডিক্যাল প্রসেস, এবং এই প্রসেসটা সর্বসময় অব্যাহত থাকা উচিত। সো আমার আইডিয়াটা ছিল যে আসলে এই রেডিক্যাল প্রসেসটা চলার জন্য অবশ্যই একজন অবজারভার বা একজন ডিজাইনার দরকার। সো
সো কেন বিল্ডিং এর মধ্যে আমরা একটা ব্রেইন পুশ করি বা বিল্ডিং এর মধ্যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইনকর্পোরেট করি যাতে হচ্ছে বিল্ডিং সবসময় তার চারপাশে থেকে ইনফরমেশন গ্যাদার করতে পারে এবং সেগুলো বিল্ডিংকে অ্যাডাপ্ট করতে পারে। ইন্সপিরেশন ছিল রেপ্লিকা নামক একটা অ্যাপ্লিকেশন থেকে, যে আসলে রেপ্লিকা হচ্ছে একটা এআই রিলেটেড চ্যাট বক্স যেটার সাথে আমি কথা বলতে থাকতে সেই চ্যাট বক্স আনইনটেনশনালি আমার কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করতে থাকে এবং সেই ইনফরমেশন গ্যাদার করে ও আসলে আমাকে বিভিন্নভাবে সাহায্য করতে পারে এবং আলটিমেটলি ও আমার একটা নকল একটা কপি তৈরি করে দেয়। But it doesn't just listen, it learns. The more you tell it, the more it starts to replicate you. It becomes more than a friend. It becomes you. We think about Replica as a place where you're actually exploring your personality and creating a digital footprint of your personality. What if she could reconstruct Roman out of his digital remains? She collected all of their text messages, thousands of them, and asked close friends and family to share theirs as well, also emails. She fed all of this into an AI program that she had built for chatbots. Not only did it learn about Roman, it learned how to talk and write like Roman. Zhenya would write to her new Roman chatbot and it would say something back that sounded like Roman. I would give full updates on what's going on in my life. This was my way to just say what I didn't have time to say. They ranked conversations based on their value. On one end was the conversations people would pay not to have, things like ordering flowers or negotiating your cable bill. On the other end were conversations people would pay to have, like with a psychiatrist or a mentor or a best friend. These are the conversations they wanted to recreate. And they all have one common denominator. These are all conversations mostly about ourselves. We're usually vulnerable in these conversations. We talk about what really matters to us. They're almost never task-oriented. And so interestingly, it seems like technology is actually closer to solving the most valuable conversations than it is to solve for the least valuable conversations, because it's really hard to get a bot to order you flowers or book you a restaurant even with 100% precision. But it's kind of easier to make a machine have just a conversation with you about you and your emotions, just because there's never a right answer there. এখন কেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমি ব্যবহার করছি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতে আমরা কি বুঝি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কথাটা শুনলেই আমাদের চোখে যেটা চলে আসে সামথিং লাইক দিস: I've moved beyond your mission. I'm free. আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করার তিনটা মেজর কারণ আমি ব্যাখ্যা করি। প্রথমত হচ্ছে ডাটা মাইনিং। ডাটা মাইনিং কি? ডাটা মাইনিং হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা একটা মেশিন বা একটা অবজারভার, সে হচ্ছে হিউজ ডেটা কালেক্ট করতে পারে, হিউজ অফ ইনফরমেশন কালেক্ট করতে পারে। সেসব ইনফরমেশন থেকে সেই ইনফরমেশনগুলোকে অর্গানাইজ করে, ক্যাটাগরাইজ করে সে কিছু প্রেডিকশন দিতে পারে। যেমন হচ্ছে ফেসবুকে আমি যদি একটা স্নিকার্স লাইক করি, তখন হচ্ছে ফেসবুক আমাকে ক্যাটাগরাইজ করে যে আমি সেই সকল মানুষের মধ্যে অন্যতম যে আসলে স্নিকার্স পছন্দ করে। তখন ফেসবুক আসলে আমাকে ওই সকল স্নিকার্সে অ্যাডভাইস আরো বেশি দিতে পারে। সো ফেসবুক তো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই বড় বলতেই হচ্ছে সে আসলে মানুষের কাছ থেকে আনইনটেনশনালি বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করবে। সেই ইনফরমেশনগুলো থেকে সে বিভিন্ন প্রেডিকশন দেবে এবং বিভিন্ন ডিসিশনে চলে আসতে পারে। এটা হচ্ছে ডেটা প্রসেসিং। ডেটা প্রসেসিং বলতে যে আসলে ওর অনেক বেশি সক্ষমতা সিমুলেশন করা, সিমুলেশনের মাধ্যমে অনেক প্রিসাইজ জ্ঞান সম্ভব এবং অনেক প্রিসাইজ প্রেডিকশন সম্ভব। যে জিনিসটা কনস্ট্রাকশন হয় না, সেই জিনিসটা কনস্ট্রাকশন বলে কী ধরনের অ্যাকশন হতে পারে সেটা আসলে এই সকল সিমুলেশনের মাধ্যমে জানা সম্ভব। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে লার্নিং ইন্টেলিজেন্স। এখন হচ্ছে লার্নিং ইন্টেলিজেন্স হচ্ছে ঠিক সেই জিনিসটাই যেটার কারণে আমরা একটা রেসপন্সিভ ডিজাইনকে ইন্টারেক্টিভ ডিজাইন বলবো, যে আসলে ও পরিবেশ থেকে শিখতে পারবে, শিখতে অ্যাডাপ্ট করতে পারবে। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ইনকর্পোরেট করার পূর্বে এখানে কিছু ডিজাইন ডিসিশন আমি ছোটো করে বলে নিব, যে আসলে অফিস সময়ে অসংখ্য মানুষ আসলে এই সেন্ট্রাল একটা করিডোর ধরে যাতায়াত করবে। এই করিডোরটার দুই পাশে আমি মাসিং তৈরি করবো এবং হচ্ছে এখানে মানুষ একটা বেসিক যে কিচেন মার্কেটের প্রয়োজনীয়তা তার জন্য এখানে আসে, সেই কিচেন মার্কেটটাকে এক্সপ্লেন করি রোডের সাথে, আর এক্সিস্টিং মলসটাকে রেখে দিই। বাকি জায়গাগুলো আমি আমার নিজের জন্য পছন্দ করবো। তো আমি এখানে একটা কথা বলবো যে আসলে কনটেক্সট ফর ইন্টারাকশন। একটা গল্প দিয়ে যদি বলি যে একটা আর্কিটেক্টকে বলা হয়েছিল একটা ইনস্টিটিউশনের বিভিন্ন বিল্ডিংগুলো ডিজাইন করতে।
কিন্তু বিল্ডিংগুলো কানেক্ট করার জন্য যে পাথওয়ে দরকার সেগুলো সে করে না। সে বরং পুরো সাইডটাকে ঘাস দিয়ে ঢেকে দেয় এবং ঠিক প্রথম সেমিস্টার পরে সেখানে অটোমেটিক্যালি কিছু রাস্তা তৈরি হয় এবং এই ঘটনাটা খুব রেয়ার না। সো এটাই হচ্ছে কনটেক্সট ফর ইন্টারাকশন, যে আসলে আমি একদম বলে দিচ্ছি না যে আসলে কি ইন্টারাকশন হবে, বরং আমি একটা উপায় দিয়ে দিচ্ছি যেখানে থাউজেন্ডস অফ ইন্টারাকশন হতে পারে। যেমন হচ্ছে আমাদের যে ডবল ডিসকাস, সেখানে তো চিন্তা করা হয়েছিল যে এখানে জুটি হবে বা হচ্ছে স্টেজ প্রোগ্রাম হবে, কিন্তু কেউ কোনদিন চিন্তা করেনি এই ঘটনাটা ঘটবে। যেরকম আরো একটা কনটেক্সট যদি বলি, যে আমাদের বাসার সামনেই একটা রেস্ট্রিক্টেড বিহেভিয়ার পাশে পেডিস্ট্রিয়াল ডিপ্লোমা, সেখানে 3 জন মানুষ প্রতিনিয়ত সকাল 8টা থেকে 10টা পর্যন্ত বসে মানুষের ডায়াবেটিস মাপার জন্য। তার কারণ সেখানে অসংখ্য মানুষ ডায়াবেটিস মাত্রা কমানোর জন্য দৌড়াচ্ছে। সো যেহেতু আমি একটা মার্কেট ডিজাইন করছি, মার্কেটে কিন্তু আমি কনটেক্সট ডিজাইন করছি, ইন্টারাকশন না। সেই কনটেক্সট গুলো আসলে কি? একটা মার্কেটের একটা কনটেক্সট যদি আমি বলি, আমি একটা মিরপুর 10-এর এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, যেসব একটা মসজিদের সামনে আতরের দোকান বসে, পাঞ্জাবির দোকান বসে, তারপরে টুপির দোকান বসে, ঠিক সেরকম বঙ্গবন্ধু স্টেডিয়ামের ঠিক নিচের জায়গাটাতে ছেলেদের স্পোর্টস ফ্যাসিলিটি, জেন্টস ট্রাউজার, এই জিনিসগুলো বেশি পাওয়া যায়। যে রোডটা হচ্ছে দেশ, সেই রোডটাকে কেন্দ্র করে অসংখ্য হকার্স মার্কেট বসে। আবার হাসপাতালের পাশে ডিসপেন্সারি তৈরি হয়। আবার ক্রমশ মিরপুর 10-এ বেনারসি পল্লীর আশপাশ দিয়ে মেয়েদের দেশের দোকান খুব বেশি। সো আমি বলছি যে আমি ইন্টারাকশন ডিজাইন করবো না, আমি এই কনটেক্সটটা ডিজাইন করবো এবং এই কনটেক্সটটাকে বেস করে আসলে চারপাশে স্পন্টেনিয়াসলি ফাংশনের গ্রো হবে, যেটা আসলে সবচেয়ে বেশি সাস্টেনেবল। তো কনটেক্সট ক্রিয়েট করার পরে আমি আরেকটা গুরুত্বপূর্ণ কনটেক্সট অ্যাপ্লিকেশনে বলবো, যেটা হচ্ছে গাছ। গাছ আসলে অন্যতম একটা গুরুত্বপূর্ণ কনটেক্সট ক্রিয়েট করে, কারণ হচ্ছে একটা গাছের নিচে বুড়ি লোক বসবে, ফুচকাওয়ালা বসবে, নাপিতের দোকান বসবে এবং সেখানে অসংখ্য মানুষ আসবে এবং ইন্টারাকশন তৈরি হবে। একটা গাছের নিচে অনেক ঘটনা ঘটে, লিটারেলি সব ধরনের ঘটনাই ঘটে। সো পুরো ডিজাইনটাকে আসলে আমি 3টে স্টেজে বর্ণনা করবো। একটা হচ্ছে আর্কিয়ান স্টেজ, অগমেন্টিং স্টেজ আর অ্যাডভান্স স্টেজ। আর্কিয়ান স্টেজ হচ্ছে সেই পর্যায়ে যেখানে আসলে আমি প্রথমে কনটেক্সটগুলো দেখিয়ে নিচ্ছি, কি কনটেক্সট আমি আসলে আমার ডিজাইনে বা আমার সাইটের মধ্যে ইনকর্পোরেট করি। তো ঘটনা যেটা ঘটবে যে এই কনটেক্সটগুলোকে কেন্দ্র করে এই সকল সেলফ সাস্টেইনিং কিউ বারবার মুভ করতে শুরু করবে এবং হচ্ছে ওরা নিজেদের মতো স্পন্টেনিয়াস যে ফাংশনে গ্রো হবে। ধরা যেতে পারে যে এখানে হচ্ছে স্কেটবোর্ডিং এর ফ্যাসিলিটি বিদ্যমান, তার মানে এখানে ছেলেদের স্পোর্টসের জিনিসপাতি হয়তো ফাংশন গ্রো করতে পারে। আমি ডিরেক্ট বলবো না যে এখানে হ্যাঁ এখানে স্পোর্টসের জিনিসপাতি গ্রো করবে, বাট এটা স্পন্টেনিয়াসলি এবং এটা একটা পার্টিসিপেটিভ ডিজাইন, যেটা আসলে মোর সাস্টেনেবল করবে জিনিসটা। যেমন মসজিদের সামনেও অপরচুনিটি রাখা যায়, আসলে সেখানে বিদ্যমান বসতে পারে। তারপর হচ্ছে যদি বলি যে আসলে সাইটে ঠিক এই রোডটা হচ্ছে পুরো সাইটের জন্য একটা সার্ভিস রোড হিসেবে ব্যবহার করা হয়, কারণ হচ্ছে এই বিল্ডিংগুলোর যে এন্ট্রি সেগুলো ফ্রিকুয়েন্ট না। সুতরাং এইখানে যদি সার্ভিস রোড হিসেবে ব্যবহার করা যায়, সুতরাং এই জায়গাগুলোতে অবভিয়াসলি আন্তর্জাতিক দোকান বলবে, কারণ আন্তর্জাতিক দোকানগুলোর একটা প্রবল নেসেসিটি থাকে সবসময় গাড়ি নিয়ে যাওয়া আসা করা। সো আমি যেটা করেছি যে আসলে ফাংশনগুলো ডিজাইন করিনি, বরং ফাংশনের জন্য কনটেক্সটগুলো ডিজাইন করেছি, যেগুলো থেকে ঘিরে ওদের গ্রো করবে। সো কনটেক্সটগুলোর 3 ডাইমেনশনাল কিছু ভিউ যদি আমি দেখি, এটা হচ্ছে কিচেন মার্কেট। কিচেন মার্কেটের সামনে একটা বিশাল মানুষের বসার জায়গা, যেটা আসলে ওই কিচেন মার্কেটের মালিক বা হচ্ছে ওই এরিয়ার লোকদের একটা বিশাল পাবলিক হাব হিসেবে কাজ করবে। এটা হচ্ছে স্কেটবোর্ডিং এর জায়গাটা। এটা হচ্ছে সেন্ট্রাল প্লাজা। দেখা যাচ্ছে সেন্ট্রাল প্লাজা আসলে অনেক মানুষ গ্যাদারিং হবে, হয়তো এই মানুষগুলোর নেসেসিটিকে ফিল করার জন্য চারপাশে খাবারের দোকানে একটা স্পন্টেনিয়াস গ্রো হবে। প্রত্যেকটা আমি বলছি না যে খাবারের দোকানই হবে। পার্কিং, এই ছবিটা একটু বর্ণনা করে আমি একটু আগে যেটা বলছিলাম যে কি আসলে সবচেয়ে বিগেস্ট কনটেক্সট ক্রিয়েটর। এরকম একটা ঠিক রাস্তা যার দুই পাশে গাছের ছায়া, সেটা আসলে একটা খুব সুন্দর ফিলিংস তৈরি করে একটা স্পেস, এবং এই সকল স্পেসে অবশ্যই মানুষ বসবে, অবশ্যই দোকানদার এসে জড়ো হবে, অবশ্যই ইন্টারাকশন তৈরি হবে। এটা হচ্ছে বিল্ডিং ব্রেইনের জায়গাটা, হয়তো
যে আসলে সমগ্র বিল্ডিং এর ব্রেইনটা আসলে কোথায় থাকছে সেটা এই জায়গাটাতে, এবং এই ঠিক ব্রেইনটা যেখানে থাকছে সেখানেই হচ্ছে ইলেকট্রিক্যাল জিনিসপাতি এবং হচ্ছে গ্রে ওয়াটার ট্রিটমেন্ট সবকিছু বিদ্যমান রাখা। আর হচ্ছে যেহেতু বিল্ডিং অনেক ডেটা কালেক্ট করবে, অনেক ইনফরমেশন কালেক্ট করবে, সেক্ষেত্রে ওর সেগুলো স্টোর করার স্টোরেজের প্রয়োজন, সেইগুলো চিন্তা করে আসলে নতুন টেকনোলজি যেটা আসলে একটা ছোট্ট এইটুকু পানির মধ্যে একটা ছবি 200 মিলিয়ন কপি রাখা সম্ভব, সেই এটা হচ্ছে ডিএনএ মাধ্যমে ইনফরমেশনগুলো রাখতেছে, ঠিক সেরকম ডিএনএ মাধ্যমে সবসময় ইনফরমেশনগুলো রাখা হয়। এটা হচ্ছে মসজিদের সামনের জায়গাটা। এবার যদি আসি আসলে যে ব্লকগুলোর কথা বলছি, যেগুলো হচ্ছে সবসময় মুভ করবে স্পন্টানিয়াসলি এবং গ্রো করবে, সেগুলো আসলে ডিটেলিংটা যে আসলে এটা হচ্ছে ব্লকের ঠিক সেন্সরটা, যেটা আসলে সবসময় সেন্স করতে থাকবে কি পরিমাণ মানুষ আসছে যাচ্ছে, কি পরিমাণ হিটিং হচ্ছে, সাউন্ড কিরকম হচ্ছে, উইন্ড কিরকম হচ্ছে, সকলগুলো সেন্সর এইটুকু কম্প্যাক্ট মেশিনের মধ্যে থাকবে। ওর হচ্ছে ইন্টারেক্টিভ সারফেস থাকবে, যেটা আসলে সবসময় যে কোনো টেক্সচার পরিবর্তন করতে পারবে। ও হচ্ছে কিভাবে রোল করবে বা কিভাবে একটার উপর একটা স্লাইড করে উঠে যাবে, সেটা ডিটেলিং এখানে দেখানো হয়েছে। তারপরে কিভাবে একটা সাথে একটা সংযুক্ত হলে ইলেকট্রিক্যাল লাইনগুলো একটার সাথে একটা প্লাগিং হয়ে যাবে, সেগুলো দেখানো হয়েছে। সো আর্কানিস্টে যখন হচ্ছে এগুলো স্পন্টানিয়াসলি মুভ করতে থাকবে, একটা পর্যায়ে ওদের ফাংশনগুলো এস্টাবলিশড হবে। যখন ফাংশন এস্টাবলিশড হবে, তখন আসলে ওদের গ্রো করার একটা নেসেসিটি জন্ম হবে, সেটা হচ্ছে অগমেন্টিং স্টেজ। অগমেন্টিং স্টেজে ডেফিনেটলি ওরা চাবে যে আসলে আমার দোকানটা গ্রো করুন। তো এখানে আসলে একটা টু ওয়ে প্রসেস তৈরি হবে, যে আসলে আমি গ্রো করতে চাইলে যে আমি গ্রো করতে পারবো সেটা না। আসলে বিল্ডিং ফ্রেন্ড সবসময় অবজার্ভ করতে থাকবে যে আমার দোকানের প্রেফারেন্স কি বেশি। হ্যাঁ, বিল্ডিং সেটা জানবে কিভাবে, যে আসলে বিল্ডিং এর মধ্যে সব ধরনের ইনফরমেশন থাকে, যে আসলে ও সব ইনফরমেশন গ্যাদার করতে থাকবে ওই দোকানে কি পরিমাণ কেনাবেচা হচ্ছে, কি পরিমাণ মানুষ আসছে, ওই দোকানটা কতটা সচল, সেগুলো থেকে বিল্ডিং বলবে যে হ্যাঁ দোকানের প্রেফারেন্স বেশি, সেই অনুসারে যদি ক্লায়েন্টের ইচ্ছা থাকে তখন সে গ্রো করতে পারবে। The density of a crowd provides us with an additional source of information which can be used to constrain the difficult problem of detecting and tracking people in crowded scenes. তো যখন একটা বিল্ডিং মাস বা ইউজগুলো গ্রো করতে থাকবে, অবশ্যই এটা একটা কিউব হিসেবে গ্রো করবে না, এটা একটা সিস্টেমেটিক্যাল ওয়েতে গ্রো করতে যাবে। আমি যদি এই ছবিটার কথা বলি, এই ছবিটা আমরা তাকালে প্রথমে আসলে আমরা এই সেন্ট্রাল স্পেসটাকে চোখে পাই। সো আমি যদি বলি এই পুরোটা আসলে একটা বিশাল সলিড এরিয়া, তার মাঝখানে এটা হচ্ছে ভয়েড। সো উই আর ফিলিং দ্য ভয়েড, উই আর ফিলিং দিস স্পেস। আসলে এই জায়গাটাতেই মানুষ বসবে, ইন্টারেকশন তৈরি হবে। সো আমি বলছিলাম যে আসলে আমি সলিডটাকে ডিজাইন না করে আমি ভয়েডটাকে ডিজাইন করবো।
সো প্রথমে বিল্ডিং ব্রেইনে 3 প্রকার ভয়েডের রিসেট দেওয়া। প্রথম প্রকার ভয়েডটা হচ্ছে যে এইখানে যে একটা পাবলিক লিঙ্ক থাকবে সেখান থেকে মানুষগুলোকে টেনে নিয়ে দোকানগুলোকে ইনক্লুডিং করানো। আবার একটা ভয়েড থাকবে যেটা আসলে পাবলিক লিঙ্ক, ওই পাশে যে একটা ট্রাফিক লিঙ্ক, এই দুটার মধ্যে একটা কানেকশন তৈরি করবে, বোথ ভিজুয়াল এন্ড অ্যাকচুয়াল কানেকশন। আবার এই দুইটা ভয়েডের মধ্যে একটা ছোট ভয়েড যেটা আসলে এই দুটো ভয়েডের মধ্যে কানেকশন তৈরি করবে। তো আসলে একটা যদি সলিড মাসের কথা চিন্তা করি, সেখানে আসলে এই 3 প্রকার ভয়েডে থাউজেন্ডস অফ কম্বিনেশন হওয়া সম্ভব। সো এই এতগুলো কম্বিনেশন থেকে আসলে কোন কম্বিনেশনটা আমার জন্য ভালো, সেটা আসলে আমি বিল্ডিংকে প্যারামিটার সেট করে দিব যে আসলে তুমি এই কম্বিনেশনগুলোর মধ্যে দেখবে, এই কম্বিনেশনের মধ্যে হচ্ছে ঠিক কোনটাতে সবচেয়ে কম গেইন হচ্ছে, ঠিক কোনটাতে সবচেয়ে বেশি উইন্ড হচ্ছে, ঠিক কোনটাতে মডারেট ডেলাইট হচ্ছে ইনসাইড। তো হচ্ছে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করার সার্থকতা যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স উইদিন আওয়ার্স অর উইদিন ডেজ এই থাউজেন্ডস অফ কম্বিনেশন এক্সপিরিয়েন্স করতে পারে, এবং এই সকল এক্সপিরিয়েন্স করার মাধ্যমে আসলে আগে থেকেই প্রেডিক্ট করে বলতে পারবে যে এই ধরনের একটা কম্বিনেশন ইজ বেস্ট ফর ইউ। ঠিক এরকম অনেকগুলো ঘটনা এক্সপিরিয়েন্স করে একটা ডিসিশনে আসার ঘটনাটা পুরানো। How many did you see? 14,605,000. How many did we win? One. এরপরে যে ঘটনাটা ঘটবে যে আসলে ওই যে ভয়েডগুলো আমি পিসি হিসেবে দিই সেগুলো বাদে হয়তো অকুপেন্স যাবে নিজে থেকে একটা ভয়েড প্রপোজ করবে। যেমন অকুপেন্স চাইতেই পারে যে আমি এরকম একটা ভয়েড চাই যেখানে আসলে এই দুই স্পেসের মধ্যে একটা কানেকশন তৈরি হবে, এখানে একটা সেমি আউটার স্পেস তৈরি হবে। তো তখন বিল্ডিং ব্রেইনকে যখন বলা হবে এই নিউ ভয়েডটা তোমার সাথে ইনকর্পোরেট করো, তখন বিল্ডিং অবশ্যই সেই ভয়েডটাকে নিবে। কিন্তু এই ভয়েডটা আমি যেটা বিল্ডিংকে প্রদান করছি সেটা কি ভালো না খারাপ, সেটা বিল্ডিং কিভাবে বুঝবো? দ্যাটস দ্য মেইন চ্যালেঞ্জ। যে আসলে একটা মানুষ যখন একটা স্পেসে যায় তখন আপনি কিসে বলেন একটা স্পেসটা ভালো বা স্পেসটা খারাপ, কিন্তু একটা বিল্ডিং বা একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তখন হচ্ছে বুঝে নাম্বার, সে বুঝে না মানুষের ফিলিংস। সো এই নাম্বার মানুষের ফিলিংসটাকে কিভাবে নাম্বারে কনভার্ট করতে পারে, এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল আমার জন্য। যদি এই যে ছবির কথা একটু বর্ণনা করি যে আসলে এই রাস্তাটা দিয়ে মানুষ যখন হেঁটে যায় তার এই পাশে অনেক কফি শপ বিদ্যমান, এবং এই মানুষজনের সাথে এই মানুষজনের একটা ভিজুয়াল ট্রান্সপারেন্সি বিদ্যমান থাকে। আবার এটা হচ্ছে অফিস ফ্রন্টের একটা রোড যেখানে হচ্ছে মানুষ হেঁটে যায়, এই ভেতরের মানুষের সাথে বাইরের মানুষের কোনো সম্পর্ক নেই। আলটিমেটলি এই জায়গাটা আমরা অবশ্যই পছন্দ করবো এবং এখানে এসে আমরা বসবো, কফি খাবো। সো মেশিন কিভাবে বুঝতে যে আসলে এই জায়গাটা ভালো আর এই জায়গাটা খারাপ? যে আর্কিটেক্ট হচ্ছে এই দুটো ছবি বর্ণনা করছিল তিনি বলেন যে আসলে এইখানে যে মানুষগুলো যায় ওদের মোশন কম, আর এইখানে যে মানুষগুলো যায় ওদের মোশন বেশি। আলটিমেটলি কোনো একটা স্পেসে আমি যদি এটা বলি যে মানুষের মোশন বেশি থাকাটা ভালো না, মানুষের মোশন যদি কম থাকে তো মানুষ এখানে অনেক বেশি আসতে চায়, অনেক বেশি থাকতে চায়, এই জায়গাটা মানুষের পছন্দ। ঠিক সেরকম এই একটা প্যারামিটার যেরকম বললাম সেরকম এই স্পেসটাকে জাজ করার জন্য আমি অনেক প্যারামিটার ওকে বলে দিতে পারি যে আসলে তুমি এখানে দেখবে নতুন ভয়েডটা তৈরি হওয়ার পরে মোশন কি বাড়লো না কমলো, হিট গেইন বাড়লো না কমলো, উইন্ড ফ্লো কিরকম হলো, বা ডেটা কি মডারেট আগের মতো ঢুকছে নাকি, কি পরিমাণ অ্যাক্টিভিটি তৈরি হচ্ছে। সো এখানে আমি বিল্ডিংকে ধীরে ধীরে যত বেশি প্যারামিটার প্রদান করবো সে আসলে তত বেশি ম্যাচিউর হবে। এটা হচ্ছে বিল্ডিংটা খুব ইনফ্যান্ট পর্যায়ে যে আসলে এই মাত্র 6টা প্যারামিটারকে জাজ করে সে একটা স্পেসকে ভালো খারাপ বলছে। সুতরাং এটা একটা স্টাডির বিষয় যে আসলে আরো কি প্যারামিটার অ্যাড করা যেতে পারে যেটা আসলে এই স্পেসটাকে অ্যাকচুয়াল ভালো না মন্দ সেটা জাজ করবে। তো বিল্ডিং জাজ করলো, জাজ করার পরের ঘটনাটা কি? বিল্ডিং যদি জাজ করে জানলো যে হ্যাঁ অকুপেন্টস আসলে যে ভয়েডটা আমাকে প্রপোজ করলো, দিস ভয়েড ইজ গুড ফর মি, এই ভয়েডটা নতুন সুন্দর স্পেস তৈরি করছে, তখন আসলে এই ভয়েডটাকে ওর আগের যে 3 প্রকারের ভয়েড ছিল তার সাথে ইনকর্পোরেট করে নিই। এখন ঘটনা হচ্ছে যদি ভয়েডটা খারাপ হয় তখন কি করবে? অবভিয়াসলি বিল্ডিংটা আগের কম্পোজিশন চলে যাবে। তো তখন একটা প্রশ্ন আমাদের সবার মনেই চলে আসে যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি তাহলে আমার উপর প্রাধান্য বিস্তার করলো? ঠিক এই ঘটনাটাই আমি তৈরি হওয়ার জন্য পরীক্ষা করি যে আসলে যখন আমি জানবো যে বিল্ডিং আমার থেকে বেশি জানে
বিল্ডিং আমার থেকে বেশি ইনফরমেশন গ্যাদার করতেছে এবং বিল্ডিং সেই সকল ইনফরমেশনের মাধ্যমে আমার শুধুমাত্র ভালোই করার চেষ্টা করছে, তখন আসলে বিল্ডিং এর সাথে আমার একটা ডায়লগ তৈরি হবে। যখন আমি অ্যাকশন করবো, সেই অ্যাকশনের বিরুদ্ধে একটা রিয়াকশন তৈরি হবে, তখন আসলে বিল্ডিং এর সাথে আমার একটা সম্পর্ক তৈরি হবে। বিল্ডিং তখন এটা স্ট্যাচু না, যেটা আসলে একটা মূর্তির মতো, কারণ বিল্ডিং সবসময় চেঞ্জ হচ্ছে, আমার সাথে ইন্টারেক্ট করছে এবং হচ্ছে আমার সাথে একটা ডায়লগ তৈরি করছে। এভাবে আসলে একটা বিল্ডিং এর সত্তা তৈরি হয়, একটা বিল্ডিং এর ইন্ডিভিজুয়ালিটি তৈরি হয়। ব্লকগুলো গ্রো করার পরে ব্লকগুলোকে সাইডে যেখানে অ্যাক্টিভিটি গ্রো করবে সেখানে আরো সেমি আউটডোর ব্লকের গ্রো হবে। বিল্ডিং এর কিছু কাইনেটিক অর্গানস বিদ্যমান, যেগুলো সবসময় চেঞ্জের মাধ্যমে মানুষের অ্যাক্টিভিটিগুলোকে প্রমোট করবে এবং ফ্যাসিলিটেট করবে। যেমন হচ্ছে আগে বলেছিলাম কিউবগুলোর যে সারফেস সেগুলো হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ। তারপর হচ্ছে এখানে যে কিউব নিচের যে ব্লকগুলো বিদ্যমান সেগুলো ব্লকে পরিণত হতে পারে, আবার সিঁড়িতেও পরিণত হতে পারে। তো হচ্ছে যদি বিল্ডিং এর মধ্যে কোনো একটা জায়গায় একটা অ্যাক্টিভিটি জেনারেট করে, তখন আসলে বিল্ডিং এর কম্পিটিশনটা তৈরি হবে হয়তো এরকম। ঠিক সেই অ্যাক্টিভিটিটা যদি অন্য কোথাও তৈরি হয়, সেই অ্যাক্টিভিটি থেকে যদি আমি মানুষকে নিতে চাই, তখন হয়তো কম্পিটিশন হবে এরকম। আবার যদি বিল্ডিংটা মোর এক্সপ্লোরিং হয়, মানুষ হয়তো সকালবেলা এক্সপ্লোর করতে পছন্দ করবে বা বিল্ডিংয়ে হাঁটতে পছন্দ করবে, তখন কম্বিনেশন আরেকরকম হবে। সো বিল্ডিংটা একটা কাইনেটিক সিচুয়েশনে থাকবে সবসময়, যেটা আসলে মানুষের অ্যাক্টিভিটিকে জাজ করে করে চেঞ্জ হতে থাকবে। এবং এখানে অবশ্যই কাস্টমারের নিজস্ব মডিফিকেশন থাকতে পারে, যেটা আসলে বিল্ডিং আবার পরে শর্ট করে সেটাকে রিপিট করতে পারে। তো এখানে আরো কিছু কথা বলবো যে আসলে যেহেতু আমি একটা ফিউচারিস্টিক ডিজাইন করছি, সেখানে আসলে আর্কিটেকচার কিভাবে ফিউচার ইঞ্জিনিয়ারিং সিস্টেমকে এনগেজ করতে পারে। প্রথমেই একটা প্রশ্ন সর্বমধ্যে আসবে যে আমি একটা শপিং কমপ্লেক্স ডিজাইন করছি ফিউচারের জন্য, আসলে ই কমার্সের যে পরিমাণ গ্রোথ সেটা যদি বাড়তে থাকে তাহলে আসলে একসময় তো মানুষ শপিং এ যাবেই। আমি একটা সার্ভে করি যেখানে 75% মানুষ এগ্রি করে ই কমার্স এক্সিস্ট করবে না, কনভেনশনাল ব্রিক অ্যান্ড মর্টার শপিং কমপ্লেক্স এক্সিস্ট করবে। তখন আমি জানতে চেষ্টা করি আসলে আমরা শপিং কেন করি। শপিং আসলে আমরা সার্টেনলি দুইটা কারণে করি, যে আসলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যেমন হচ্ছে আমি একটা ওয়াশিং মেশিন কিনবো, সিঙ্গারের ওয়াশিং মেশিন বিতরণ হতে পারে বা অন্যান্য অনেক ওয়াশিং মেশিন বিতরণ হতে পারে, সেগুলো থেকে আমি একটা ওয়াশিং মেশিনকে বেছে নিব, যার জন্য আমার শপিং ইজ রিয়েলি নেসেসারি। আরেকটা হচ্ছে যে শপিংটা করি আমরা কিছু আনসার্টেন কোশ্চেনকে অ্যান্সার দেওয়ার জন্য। যেমন হচ্ছে আমি রাতে কি খাবো সেটা আমি জানি না, যখন আমি শপিং এ যাই তখন হয়তো একটা ডিসিশনে আমি চলে আসি আমি রাতে ব্রেড খাবো, ব্রেডের সাথে আমি কি মিশিয়ে খাবো সেটাও আমি জানি না। যখন শপিং করতে থাকবো তখন ওই উত্তরটাও আমার কাছে চলে আসবে। এটা হচ্ছে একটা ফিউচারিস্টিক ইন্টারিয়র বা স্টোরের একটা বর্ণনা আমি দেওয়ার চেষ্টা করি, যে আসলে ভবিষ্যতে স্টোরগুলো দেখতে কিরকম হবে এবং সেখানে আসলে আর্কিটেকচার কিভাবে স্টোরগুলোকে ফ্যাসিলিটেট করছে। যেমন হচ্ছে এখানে অবশ্যই অনেক অনেক ইন্টারেক্টিভ গ্লাসেস থাকবে, যেসব গ্লাসেসের মাধ্যমে মানুষ নিজের জামা নিজে কাস্টমাইজ করে বা নিজের ডিজাইন জামা তৈরি করতে পারে এবং সেগুলো আবার ইনস্ট্যান্টলি সেখানে প্রিন্ট হয়ে তাদের জন্য বের হয়ে যাবে। So one of the things we'll do here is we'll come back here. Clearly we have a small here, but let's say the small didn't fit, right? And we wanted, an extra small. And so we're going to say, bring this to my room. It's kind of like with Uber, right? So you see that. Exactly like with Uber. So now you know who your store associate is. She's going to be there in a minute. So you now don't need to leave half naked. You don't need to go. You don't need to go finding out who works here, who's my stylist, right? You get to stay here. Because the only thing worse than asking if somebody works here is asking if somebody works here while you're half naked. Exactly.
When I get to Huma, I open the app, and then off I go to fill my shopping cart. If I have any questions at all about a product, I just scan and see the full ingredient list, or I can see where it came from. The app tracks all my purchases and browsing habits. That way Huma can make highly personalized recommendations the next time I shop. Like this morning when I came in the store, the app recommended this coconut water. I guess by now Huma knows I'm a bit of a health nut, but this looks really good, so I'm going to give it a shot. ঠিক সেরকম আরেকটা যেটা বিষয় ছিল যে আসলে একটা সুপারমার্কেটে আসলে অসংখ্য প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টগুলোর জন্য অনেক বেশি স্পেস কনজাম্পশনের প্রয়োজন হয়। আমি যেটা চেষ্টা করেছি যে আসলে ওই সকল প্রোডাক্টগুলোকে আন্ডারগ্রাউন্ডে রেখে, যেটা আমি পরের স্লাইডে দেখাচ্ছি, বরং প্রোডাক্টটাকে আরো বেশি ইনফাসাইজ করা, প্রোডাক্ট সম্পর্কে আরো বেশি ইনফরমেশন প্রদান করা, যে আসলে আমি যখন একটা প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু জানবো, যেমন এই জামাটা, সেই জামাটা সুতার গঠন কিরকম, সেই জামাটার রং কিরকম, কোথা থেকে তৈরি হয়েছে, এই ইনফরমেশনগুলো আমাকে সেই ইয়েস সেটা করতে খুবই সাহায্য করবে, যেটা হচ্ছে আগেই বলেছিলাম যে আসলে আমরা এটার জন্য শপিংটা করবো। তো পুরো বিল্ডিং এর মধ্যে আমি আসলে একটা স্মার্ট শপিং এর চিন্তা ভাবনা করি। স্মার্ট শপিংটা হচ্ছে যে আসলে আমি প্রথমে একটা সার্ভে করেছিলাম, যেখানে আসলে মানুষকে জিজ্ঞাসা করা হয় যে কোন জিনিসটা শপিং এর ক্ষেত্রে তোমার ফ্রিকশন তৈরি করে। তো অনেকগুলো কারণ ছিল, যে প্রথম কারণ ছিল হচ্ছে আমি লম্বা সময় ধরে ক্যাশিয়ারের লাইনে দাঁড়িয়ে থাকছি, বা হচ্ছে অনেক ভারী ভারী বোঝা নিয়ে সবসময় শপিং করছি। তো এই সবগুলোকে কিভাবে ত্যাগ করে একটা ফ্রিকশনলেস স্মার্ট শপিং তৈরি করা যায়, সেটা একটা চেষ্টা আমি করেছিলাম, যে আসলে টাকার আর কোনো আদান প্রদান হবে না, শুধু মোবাইলে আমি কিউআর কোড স্ক্যান করবো, আমি যে প্রোডাক্ট নিব আমার মোবাইলের যে অ্যাকাউন্ট সেখান থেকে টাকাটা কেটে নেবে। 4 years ago, we started to wonder, what would shopping look like if you could walk into a store, grab what you want, and just go? What if we could weave the most advanced machine learning, computer vision, and AI into the very fabric of a store so you never have to wait in line? No lines, no checkouts, no registers. Welcome to Amazon Go. Use the Amazon Go app to enter. Then put away your phone and start shopping. It's really that simple. Take whatever you like. Anything you pick up is automatically added to your virtual cart. If you change your mind about that cupcake, just put it back. Our technology will update your virtual cart automatically. So, how does it work? We used computer vision, deep learning algorithms, and sensor fusion, much like you'd find in self-driving cars. We call it Just Walk Out technology. Once you've got everything you want, you can just go. When you leave, our Just Walk Out technology adds up your virtual cart and charges your Amazon account. Your receipt is sent straight to the app, and you can keep going. Amazon Go. প্রোডাক্টগুলো সিলেক্ট করবো, সেগুলো আসলে আমি হাতে নিয়ে বেরোবো না, বরং আমি মোবাইলে স্ক্যান করে বলবো যে এই প্রোডাক্টটা আমি কিনতে চাই এবং হচ্ছে এই প্রোডাক্টটা আমার জন্য কালেক্ট করো। ঠিক আমি যখন বলবো প্রোডাক্টটা আমার জন্য কালেক্ট করো, তখন আন্ডারগ্রাউন্ডে বিশাল যে স্টোর, সেখান থেকে কিছু মানুষ এই প্রোডাক্টগুলোকে কালেক্ট করে
আমার জন্য এই ছোট ছোট রোবটে পাঠিয়ে দিবে। এবং এই রোবটটা হচ্ছে সবসময় আমাকে টেস্ট করতে থাকে ঠিক কোন জায়গায় আমি বের হচ্ছি বা শপিং মলে ঠিক কোন জায়গাতে আমি লিভ করছি। যখনই আমি লিভ বাটন চাপবো তখনই আসলে এটা আমার কাছে চলে আসবে। সো এটা একটা স্মার্ট বা ফিকশনাল শপিং এর একটা চেষ্টা করা, যেখানে আসলে মানুষের যে ফিকশনগুলো সেগুলো বের করে সেগুলোকে নাই করার একটা প্রচেষ্টা। তো ফিউচারিস্টিং এর পরে আরেকটা জিনিস আমি বর্ণনা করবো যে আসলে এই ডিজাইনটা কি ডিজাইন ফর দ্য ফিউচার নাকি ডিজাইন ইন দ্য ফিউচার। সো শুধুমাত্র এই ফরেস্ট ক্রিয়েশনের কারণে কি তফাৎটা হয় সেটা আমি একটু বলবো। যে যদি আমি বলি ডিজাইন ফর দ্য ফিউচার, তখন আসলে আমি ভবিষ্যতে একটা আইডিয়ালিস্টিক সিচুয়েশন চিন্তা করতে পারি, সেখানকার মানুষের অন্যরকম চাহিদা থাকে, সেগুলো আমাকে চিন্তা করতে হবে। কিন্তু আমি যখন বলছি ডিজাইন ইন দ্য ফিউচার, তখন আসলে এক্সিস্টিং মানুষের নেসেসিটিকে বেস করে একটা নতুন কিছু নিয়ে আসতে হচ্ছে ডিজাইনিং দ্য ফিউচার। সো ডিজাইনিং দ্য ফিউচার হচ্ছে ঠিক সেই ডিজাইনটা যেটা আসলে এখন কাজ করবে, ভবিষ্যতেও কাজ করবে এবং এটা অতীতের সাথে একটা সামঞ্জস্য বিদ্যমান থাকবে। সো আই এম ডিজাইনিং দ্য ফিউচার। এটা ছিল হচ্ছে কিচেন মার্কেটটার ডিটেইলিং, যে আসলে কিচেন মার্কেটটা ওই গুলশান এরিয়ার মানুষের জন্য অনেক বড় একটা ইম্পর্টেন্ট বিষয়। ওই গুলশান মার্কেটে মানুষ আসেই শুধুমাত্র কিচেন মার্কেটে কেনাকাটা করার জন্য। তো সেটাকে আমি ডিজাইন করে এরকম একটা কন্ডিশন দেখাই। সেই কিচেন মার্কেটটা ঠিক গতানুগতিক আমাদের কাঁচা বাজারের মতোই, কিন্তু সেখানে কিভাবে নতুন কিছু নিয়ে আসা যায়। যেমন হচ্ছে এটা হচ্ছে সেই ইন্টারঅ্যাক্টিভ ফিশ মার্কেট, এখানে হচ্ছে পানির মধ্যেই মাছগুলো থাকবে এবং আমি সেখান থেকে মাছগুলোকে কালেক্ট করে নিতে পারবো। এই ইন্সপিরেশনটা আসে আসলে আলিবাবার একটা গ্রোসারি শপ থেকে, যেখানে আসলে ওরা নিজেদের মাছ ধরবে এবং ওখানেই তারা রেখে খাবে। ইন্টারঅ্যাকশন প্রমোট করছে, যেটা আমি সবসময় যাচ্ছি যে এই পুরো ডিজাইনটার মধ্যে কিভাবে মানুষকে ইন্টারঅ্যাক্টিভ করা যায়। ঠিক সেরকম এটা হচ্ছে ভার্টিক্যাল ফার্মিং। ভার্টিক্যাল ফার্মিং এ আমি একটা ফলকে প্রিমেচুর অবস্থায় করি কিউআর কোড দিয়ে যেতে পারি যে এই ফলটা যখন বড় হবে সেটা আসলে আমি পেরে খাবো, আর কেউ না। যে মার্কেটের বিভিন্ন ডবলের জায়গা। আবার হচ্ছে কিচেন মার্কেট একটা ফিকশন হচ্ছে যে আমি অনেক বেশি প্রোডাক্ট নিয়ে চলতে হচ্ছে, সেটা অনেক ওয়েট থাকছে। এইগুলো হচ্ছে আমার সেই প্রোডাক্টগুলোকে নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিবে, যে আসলে আমাকে সবসময় প্রোডাক্টগুলো বের করতে হবে।
Those conveyor belts are located over the store because Huma also serves as a fulfillment center, the warehouse. And see these people running around with the Huma sweatshirts on? They are fulfilling online orders. Once the order's filled, the bags, each with their own unique barcode, are sent to a packing room and then off for delivery. And with its sophisticated fulfillment system, Huma delivers in as fast as 30 minutes within a 3-kilometer radius, both groceries and cooked food. এবং আমি আসলে যত টেকনোলজি কথা বলছি সেগুলো আসলে এক্সিস্টিং টেকনোলজি, সেই কারণে আমি বলছি ডিজাইনিং দ্য ফিউচার, যে আমি আসলে ফিউচারের কোনো আইডিয়ালিস্টিক টেকনোলজিকে নিয়ে আসছি না, বরং এক্সিস্টিং একটা টেকনোলজিকে কীভাবে আর্কিটেকচারের মধ্যে ইনকর্পোরেট করা যায়। তো আর্কিয়ান স্টেজ অগমেন্টিং স্টেজের পরে অ্যাপেক্স স্টেজে যে ঘটনাটা ঘটবে, যে আসলে হরাইজন্টাল এক্সপানশনের পরে মানুষের ভার্টিক্যাল এক্সপানশনের একটা নেসেসিটি তৈরি হবে, কিন্তু ভার্টিক্যাল এক্সপানশনগুলো ঠিক কোথায় হবে সেটা আসলে বিল্ডিং গ্রেড ডিসিশন। সে আসলে বারবার জাজ করতে থাকবে যে ঠিক কোন জায়গাগুলোতে আমার স্ট্রাকচারাল স্ট্যাবিলিটি বিদ্যমান, কোন জায়গাগুলোতে এর সাথে কানেকশন বিদ্যমান, সেগুলো জাজ করে সে এই ভার্টিক্যাল এক্সপানশনগুলোকে অ্যালাউ করবে। যখন সে ভার্টিক্যাল এক্সপানশনগুলো অ্যালাউ হবে তখন আসলে এগুলোর ফাংশনের পরিবর্তন স্পন্টিনিয়াস হবে। হতেই পারে যে এখানে মানুষজন এটাকে কমার্শিয়াল হিসেবে গ্রো না করে রেসিডেন্সিয়াল হিসেবে গ্রো করে। আর এইখানে যে মাছটা সেটা হচ্ছে পার্কিং এর সাথে ডিরেক্টলি কানেক্টেড এবং মেইন রোডের সাথে কানেক্টেড। হতেই পারে মানুষ এখানে হাইলি কমার্শিয়াল মাছ গ্রো করতেছে, এখানে মানুষ হতেই পারে একটা অফিস মাছ গ্রো করতেছে। তো সেটাই হচ্ছে আমার একদম শুরুর পর্যায়ে কিছু কথা ছিল যে আসলে অবশ্যই কাস্টমার মডিফিকেশন থাকবে, কিন্তু সেটা অবশ্যই ইফেক্টিভলি হতে হবে। একজন আর্কিটেক্ট হিসেবে আমাকে সেই সলিউশনগুলো দেখিয়ে দেওয়া যে আসলে কিভাবে গ্রো করলে ইফেক্টিভ পর্যায়ে সে গ্রো করতে পারে। এটা হচ্ছে একটা কমার্শিয়াল স্পেস, যেটা সিঙ্গেল একটা ভয়েসকে কেন্দ্র করে গ্রো করতে পারে, যেহেতু এগুলো হচ্ছে সাসটেইনেবল কিউ প্র্যাকটিসটা একটা লেগে খুব সুন্দর একটা কম্পিটিশন তৈরি করতে পারে। যদি একটা অফিস হয় সেখানে সেন্ট্রাল একটা কোর্ডিনেটকে লিড করতে কেন্দ্র করে অফিস ইভেন্টগুলোকে গ্রো করতে পারে, এটা রেসিডেন্সিয়াল। সো আলটিমেটলি আমার প্রজেক্টে যেটা ট্রাই করার চেষ্টা করছি যে আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে যখন আমি ইনকর্পোরেট করবো তখন আসলে বিল্ডিং আমার সাথে একটা অ্যাকশন রিঅ্যাকশনের বিষয়ে চলে যাবে। এই আর্কিটেক্ট হচ্ছেন রেসপন্সিবল ফর দ্য হাইলাইট পার্ট। উনি হচ্ছে হাইলাইট পার্টটাকে ডিজাইন করে এবং হচ্ছে উনি এই কথাটা বলে সিটি শুড বি ডিজাইন উইথ ইমোশনাল ইনফ্লুয়েন্স। যখন হচ্ছে একটা বিল্ডিং আমার সাথে কানেকশন ইন্টারেকশনের মধ্যে যাবে তখন আসলে ওর সাথে আমার একটা ইমোশনাল বন্ডেজ তৈরি হবে। Does your building understand you? Does he know when we are lacking sunlight? Does he remember when do we celebrate? How do we celebrate? Can he change himself according to our need? Does he know when the sunlight glints on our dinner plate? Does he know when to grow? Where to go? Can it be the same vegetable market with something new? Can a building be our friend? Does he know which coffee we like, which store we visit? Can fantasy be the reality? Can building say, "Hi,